হ্যালো এভরিওয়ান, আমি ঋষি অ্যান্ড ওয়েলকাম ইউ টু ম্যাথমেটিক্স বেঙ্গলি। আজকে আমরা ক্লাস 7 এর কোর্সে দেখি 1.1 চ্যাপ্টারটা সলভ করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলছে, সীতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল, তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন, তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসেব করি। তাহলে এই অঙ্কটা করার জন্য সব থেকে প্রথমে আমাদেরকে ইনফরমেশনটা লিখে নিতে হবে যে পেয়ারা ছিল সমান 60টি, বিক্রি করলেন সমান 1/4 অংশ। ঠিক আছে, 60টি পেয়ারার 1/4 অংশ তিনি বিক্রি করলেন। তাহলে অতএব বিক্রিত পেয়ারার সংখ্যা সমান কি হবে? 60 গুণিত 1/4। 60 গুণিত 1/4টি সমান কত হবে? 60কে 4 দিয়ে ভাগ করলে 15। তাহলে 15টি পেয়ারা তিনি বিক্রি করেছেন। ঠিক আছে, তাহলে অবশিষ্ট পেয়ারা শেষে কি, যে তার কাছে কতগুলি পেয়ারা পড়ে রইল হিসেব করি। তাহলে অতএব অবশিষ্ট পেয়ারা সমান কি হবে? 60টি পেয়ারা ছিল, তিনি বিক্রি করলেন 15টি, তাহলে অবশিষ্ট পেয়ারা 60 মাইনাস 15টি সমান 60 থেকে 15 বিয়োগ করলে হয় 45টি। তাহলে 45টি পেয়ারা তার কাছে অবশিষ্ট রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা কি বলছে, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন, মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসেব করি। তাহলে এখানে লিখে নিই যে আমাকে দিয়েছেন সমান 60 টাকার 5/6 অংশ। তাহলে 60 টাকার 5/6 অংশ। তাহলে অতএব আমি পেয়েছি সমান 60 গুণিত 5/6 টাকা। ঠিক আছে, 60 টাকা 5/6 অংশ মানে কি 60 গুণিত 5/6 টাকা। তাহলে এটা কত হচ্ছে? 6 10 60, 5 গুণিত 10 সমান 50 টাকা। ঠিক আছে, 60 গুণিত 5/6 মানে এটা নিচে আছে, তাহলে 6টা নিচে আছে, 6 দিয়ে আমরা 60কে ভাগ করলাম, 6 10 60, 5 10 50 টাকা। এবার কি বলেছে, যে দাদাকে দিয়েছেন 45 টাকা 7/9 অংশ। তাহলে দাদাকে দিয়েছেন 45 টাকার 7/9 অংশ। তাহলে দাদাকে দিয়েছেন 45 টাকা 7/9 অংশ। তাহলে অতএব দাদা পেয়েছে কি হবে? 45 গুণিত 7/9 টাকা। তাহলে 45 গুণিত 7/9 মানে হচ্ছে 9 দিয়ে 45কে ভাগ করবো, 5 9 45, তাহলে 5 7 35 টাকা। তাহলে আমি পেয়েছি 50 টাকা আর দাদা পেয়েছে 35 টাকা। তাহলে কে বেশি পেয়েছে সেটা চেয়েছে, যে মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসেব করে দেখি। তাহলে অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। এটা হচ্ছে আমাদের উত্তর। কারণ কি, আমি পেয়েছি 50 টাকা, দাদা পেয়েছে 35 টাকা, তাহলে আমি বেশি পেয়েছি। 3 নম্বর অঙ্কটা কি বলছে, গণেশবাবু 3 দিনে একটি কাজে যথাক্রমে 3-14, 4-7 ও 1-21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন এবং এখনো কত অংশ কাজ বাকি পড়ে আছে। তাহলে এই ধরনের অঙ্ক করার সময় সব থেকে প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে মোট কাজ। তাহলে ধরি
মোট কাজ সমান 1 অংশ। ঠিক আছে, এবার আমরা কি করব, 3 দিনের মোট কাজটা বের করে নেবো। তাহলে অতএব গণেশ বাবুর 3 দিনের মোট কাজ সমান কি হবে, 3 দিনের মোট কাজ অর্থাৎ ভগ্নাংশগুলো যোগ করে দিতে হবে আমাদেরকে। তাহলে 3 দিনের মোট কাজ সমান কত হবে, 3/14 প্লাস 4/7 প্লাস 1/21 অংশ। তাহলে ভগ্নাংশে যোগ করতে হবে, ভগ্নাংশে যোগ করতে গেলে সব থেকে প্রথম আমাদের কাজ কি হবে, হরগুলোর লসাগু বের করতে হবে। তাহলে হরের লসাগু কি হবে, 14 7 আর 21। তাহলে লিখি এখানে 14, 7, 21। তাহলে 14 7 আর 21 তিনটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়। 7 2 14, 7 1 7, 3 7 21। তাহলে 3 গুণিত 1 গুণিত 2 গুণিত 7 অর্থাৎ 42। তাহলে 14 7 আর 21 এর লসাগু হচ্ছে 42। এবার যেটা লসাগু হবে সেটাকে হর দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 14 দিয়ে 42কে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 3 14 42, সেই ভাগফল আবার লবের সঙ্গে গুণ হবে। তাহলে 3 গুণিত 3 প্লাস 42কে 7 দিয়ে ভাগ করবো, 6 7 42, তাহলে 4 গুণিত 6 প্লাস 42কে 21 দিয়ে ভাগ করবো, 21 2 42, তাহলে 1 গুণিত 2। এখানে অংশটা লিখে নিই, অংশ। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, 9 প্লাস 24 প্লাস 2/42 অংশ। তাহলে এটা কত হয়, 9 আর 24 33 আর 2 35, তাহলে 35/42 অংশ সমান 7 দিয়ে কাটি, 5 7 35, 6 7 42, তাহলে সমান 5/6 অংশ। তাহলে 3 দিনের মোট কাজ আমরা বের করলাম 5/6 অংশ। তাহলে কি চেয়েছে, তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন, তাহলে 3 দিনে তিনি টোটাল 5/6 অংশ কাজ শেষ করেছেন, এটা একটা উত্তর। এরপর কি চেয়েছে, এখনো কত অংশ কাজ বাকি আছে, তাহলে বাকি কাজ বের করতে হবে। এখানে লিখে নিই, জায়গা নেই, এখানে লিখছি। অতএব বাকি কাজ সমান কি হবে, বাকি কাজ সমান মোট কাজ তো 1 অংশ, তিনি করে ফেলেছেন 5/6 অংশ, তাহলে বাকি কাজ সমান 1 মাইনাস 5/6 অংশ। তাহলে 1 থেকে 5/6 বিয়োগ করলে কি হবে, এক্ষেত্রে লসাগু হবে 6। এখানে 1-এর হরে কিছু নেই, মানে এটা আমরা ধরে নিতে হবে 1-এর হরে 1 আছে। ঠিক আছে, তাহলে এই 6কে 1 দিয়ে ভাগ করলে 6 হয়, আবার সেই 6কে উপরে 1 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1 গুণিত 6 মাইনাস 6কে, এই 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে সেই 1কে আবার 5 দিয়ে গুণ করতে হবে, 5 গুণিত 1 অংশ। ঠিক আছে, তাহলে 6 গুণিত 1 সমান 6, 5 গুণিত 1 সমান 5, 6 মাইনাস 5/6 অংশ। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 1/6 অংশ। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এটা একটা উত্তর, 1/6 আর 5/6টা একটা উত্তর। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা কি বলছে, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি, 5টি কত মিটার লম্বা হিসেব করি। তাহলে এখানেও আমাদেরকে টোটাল বাঁশের দৈর্ঘ্য 1 ধরে নিতে হবে। তাহলে ধরি সমগ্র বাঁশের দৈর্ঘ্য সমান 1 অংশ। ঠিক আছে, এবার কি বলেছে, যে 1/3 অংশে লাল রং ও 1/5 অংশে সবুজ রং। তাহলে লাল রং সমান 1/3 অংশে এবং সবুজ রং 1/5 অংশে। ঠিক আছে, তাহলে 1/3 অংশে লাল রং এবং 1/5 অংশে সবুজ রং। তাহলে অতএব দুটো মানে যোগ করে নিই। অতএব লাল রং এবং সবুজ রং
মিলিয়ে বাঁশের দৈর্ঘ্য সমান কি হবে 1/3 প্লাস 1/5 অংশ। তাহলে ব্র্যাকেটের মধ্যে 1/3 প্লাস 1/5 অংশ। তাহলে 1/3 আর 1/5 অংশ যোগ করতে হবে। তাহলে 1/3 আর 1/5 যোগ করতে গেলে 3 আর 5-এর লসাগু করতে হবে। তাহলে 3 আর 5-এর লসাগু কত হয়? 3 5 15। তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 5 15। তাহলে 1 গুণিত 5 প্লাস 15কে 5 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে 1 গুণিত 3 অংশ। তাহলে 5 প্লাস 3 বাই 15 অংশ। তাহলে 8/15 অংশ। তাহলে 8/15 অংশে লাল রং এবং সবুজ রং লাগানো হয়েছে। তাহলে অতএব হলুদ রং লাগানো হয়েছে সমান হলুদ রং লাগানো হয়েছে। তাহলে কত পরিমাণ অংশে হলুদ রং লাগানো হবে? 1 অংশ টোটাল, তার মধ্যে 8/15 অংশে লাল আর সবুজ রং লাগানো হয়েছে। তাহলে বাকি অংশে হলুদ রং লাগানো হয়েছে সেটা বলে দিয়েছে। তাহলে হলুদ রং লাগানো হয়েছে সমান 1 মাইনাস 8/15 অংশে। তাহলে 1 মাইনাস 8/15 সমান কত হয়? সমান এটা লসাগু হবে 15। 15 মাইনাস 8/15 অংশে। তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 7/15 অংশে হলুদ রং লাগানো হয়েছে। ঠিক আছে, এইটুকু লিখে নাও। এরপরে ক্যালকুলেশনটা আমি এখানে করে নেব। ঠিক আছে, তাহলে আমাদের 7/15 অংশে হলুদ রং লাগানো হয়েছে। যদি ভগ্নাংশের আকারে দেখি, তাহলে প্রশ্নানুসারে 7/15 অংশ সমান কত বলেছেন? এটা 14 মিটার। তাহলে 7/15 অংশ সমান 14 মিটার। ঠিক আছে, তাহলে অতএব এক অংশ মানে কি? সমগ্র বাঁশের দৈর্ঘ্য। তাহলে 1 অংশ সমান 7/15। তাহলে 7/15কে 1 করতে গেলে কি করতে হবে? 15/7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7/15 গুণিত 15/7 অংশ সমান 7/15কে যেমন আমরা 15/7 দিয়ে গুণ করেছি, সিমিলারলি 14কেও অন্যদিকে 15/7 দিয়ে গুণ করতে হবে। সমান 14 গুণিত 15/7 মিটার। তাহলে 14কে 15/7 দিয়ে গুণ করলে 7 দিয়ে কাটবো, 7 2 14। তাহলে 2 গুণিত 15 সমান 30 মিটার। তাহলে সমগ্র বাঁশের দৈর্ঘ্য কত? 30 মিটার। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, 5 অঙ্কটা কি বলছে? একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসেব করি। তাহলে লিখে নি এটা। একটি খাতার দাম সমান 6.50 টাকা। তাহলে কি বলেছে? 15টি খাতার দাম। তাহলে অতএব 15টি খাতার দাম সমান কি হবে? গুণ করতে হবে। একটি খাতার দাম যদি 6.50 টাকা হয়, তাহলে 15টি খাতার দাম 15 গুণিত 6.50। তাহলে 15টি খাতার দাম সমান কি হবে? 6.50 গুণিত 15 টাকা। তাহলে 6.50কে 15 দিয়ে গুণ করে নিই। 6.50কে 15 দিয়ে গুণ করে নেব। এটা দশমিকের গুণ। যদি দশমিকের গুণ ভাগ যোগ বিয়োগে যদি প্রবলেম থাকে, তো আমার একটা দশমিকের ক্যালকুলেশনের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নিও। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই গুণটা করে নিই। সিম্পল গুণ করবো, কেমন সংখ্যা হয়, তারপর দশমিকটা বসাবো। তাহলে 5 গুণিত 0 সমান 0। 5 গুণিত 5 সমান 25, হাতে থাকে 2। 5 গুণিত 6 30, 30 প্লাস 2 32 গুণিত 0। 1 দিয়ে গুণ হচ্ছে 5 6। তাহলে 0 5 7 9। তাহলে 9 7 5 0। 2 ঘরে দশমিকের ডান দিকে দুটো সংখ্যা আছে, তাহলে 2 ঘর পর দশমিক দেবো। ঠিক আছে, তাহলে 97.50। তাহলে 15টি খাতার দাম কত হবে?
97.50 টাকা। ঠিক আছে, ছয়েরটা কি বলছে, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সব থেকে প্রথম কাজ হবে যে 12টি যে চিনির প্যাকেট আছে তার মোট ওজন কত সেটা বের করতে হবে। তাহলে আগেটা লিখে নিই যে চিনির প্যাকেট আছে, চিনির প্যাকেট আছে সমান 12টি, প্রতিটির ওজন সমান 2.84 কেজি। কিগ্রা কেজি একই জিনিস। ঠিক আছে, তাহলে অতএব লিখে নিই, অতএব 12টি চিনির প্যাকেটের 12টি চিনির প্যাকেটের মোট ওজন সমান কি হবে, 12 গুণিত 2.84 সমান 2.84 গুণিত 12 কেজি। তাহলে 2.84কে 12 দিয়ে গুণ করতে হবে, গুণটা করে নিই। কত হচ্ছে, 34.08 কেজি। তাহলে 12টি চিনি প্যাকেটের মোট ওজন হচ্ছে 34.08 কেজি। এবার অঙ্কতে কি বলে দিয়েছে, বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কেজি। তাহলে বাক্স প্লাস প্যাকেটের মোট ওজন সমান কি হবে, 36 কেজি। তাহলে এখানে বলে দেখো যে বাক্স আর প্যাকেটের মোট ওজন 36 কেজি আর 12টি চিনির প্যাকেটের মোট ওজন 34.08 কেজি। তাহলে বাক্সের ওজন কত হবে, 36 কেজি থেকে 34.08 কেজি বিয়োগ করে দিলেই বাক্সের ওজন পেয়ে যাবো আমরা। তাহলে লিখে নিই, অতএব শুধু বাক্সের ওজন সমান কি হবে, 36 মাইনাস 34.08 কেজি। তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা, 36 একটা পূর্ণ সংখ্যা, 34.08 একটা দশমিক ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যা থেকে দশমিক ভগ্নাংশ বিয়োগ করতে গেলে আমাদেরকে 36টাকে ধরে নিতে হবে 36.00। ঠিক আছে, আর দশমিকের তলে দশমিক মিলিয়ে 34.08, এটা এইভাবে লিখতে হবে। ঠিক আছে, মাইনাস করবো, তাহলে কত হচ্ছে দেখি, তাহলে 1.92। তাহলে শুধু বাক্সের ওজন কি হবে, 1.92 কেজি, এটাই আমাদের উত্তর। ঠিক আছে, সাতেরটা কি বলেছে, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম কত হিসেব করি। তাহলে এখানে আমরা লিখে নিই 0.75 অংশ বা 0.75কে যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করি কি হবে, 75 বাই দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পর ডান দিকে দুটো ঘর আছে অর্থাৎ দুটো শূন্য, 75 বাই 100 অংশ চালের দাম সমান 1800 টাকা। ঠিক আছে, তাহলে অতএব এখানে দেখি, অতএব 1 অংশ চালের দাম সমান কি হবে, 1800 ভাজিত 75 বাই 100 টাকা। তাহলে 1800 ভাজিত 75 বাই 100 টাকা। তাহলে এটা তো ভাগ আছে, এটাকে গুণ করলে কি হবে,
হরটা লবে চলে যাবে আর লবটা হরে চলে আসবে, সমান 1800 গণিত 100/75 টাকা। তাহলে 1 অংশ চালের দাম 1800 গণিত 100/75 টাকা। চেয়েছে কত? 0.15 অংশের দাম হিসেব করি। তাহলে অতএব 0.15 অংশ বা 0.15কে যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করি কি হবে? 15/100। তাহলে বা 15/100 অংশ চালের দাম সমান কি হবে? 1800 গণিত 100/75 গণিত ঠিক আছে 15/100 টাকা। তাহলে এখানে 100 কাটাকাটি হয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে। তাহলে 5 দিয়ে 1800কে ভাগ করলে কত হয়? 5 3 15, 5 6 30, 360 টাকা। এটাই আমাদের উত্তর। ঠিক আছে। 8 অঙ্কটা কি বলছে? অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দিয়েছেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। তাহলে এই অঙ্কটা করার সময় সব থেকে প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে যে সমগ্র জমির পরিমাণ। তাহলে ধরি অনিতাদির সমগ্র জমির পরিমাণ সমান 1 অংশ। তাহলে ধরি অনিতাদির সমগ্র জমির পরিমাণ 1 অংশ। এবার কি বলছে? যে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। তাহলে জমির অর্ধেকের 7/8 অংশ, এটা লিখে নিই। অতএব ভাই পেয়েছেন, কি বলছেন? যে অর্ধেকের 7/8 অংশ, অর্থাৎ জমির পরিমাণ 1 অংশ, তাহলে তার একের অর্ধেক অর্থাৎ 1/2। তাহলে 1/2 গুণিত 7/8 অংশ, এটা ভাই পেয়েছেন। তাহলে 7/16 অংশ, অর্থাৎ 7/16 অংশ তিনি অনিতাদি তার ভাইকে দিয়েছেন। তাহলে বাকি জমিটা বের করে নিই। অতএব বাকি জমি সমান কি হবে? 1 মাইনাস 7/16 অংশ সমান 1 মাইনাস 7/16। তাহলে সমান 16 লসাগু হবে। 16 মাইনাস 7/16 অংশ সমান 16 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 9/16 অংশ। ঠিক আছে। তাহলে 9/16 অংশ বাকি জমি। এখানে কি বলেছেন? যে প্রত্যেক ছেলেকে তিনি বাকি জমির 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে বাকি যে জমিটা আছে অর্থাৎ 9/16 অংশ তিনি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে প্রত্যেক ছেলে কত জমি পেল সেটা দেখে নিই। তাহলে প্রত্যেক ছেলে জমি পেল সমান কি হবে? 9/16 ভাজিত 3। ঠিক আছে, 9/16কে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে প্রত্যেক ছেলেকে কত জমি দিয়েছেন সেটা বেরিয়ে যাবে। তো 9/16কে 3 দিয়ে ভাগ করা মানে কি? 9/16 ভাজিত 3 মানে কি? 3/1। 3কে তো আমরা 3/1 লিখতেই পারি। তাহলে 3 মানে 3/1। তাহলে ভাগটাকে গুণ করবো। 9/16 ভাগটা গুণ হলে কি হবে? উল্টে যাবে। 3/1টা কি হয়ে যাবে? 1-এর 3 হয়ে যাবে। তাহলে 3 3-এ 9। তাহলে এটা কত হচ্ছে? সমান 3/16 অংশ। তাহলে কি বলছে? যে প্রত্যেক ছেলে 3/16 অংশ জমি পেয়েছে। এটাই আমাদের উত্তর। ঠিক আছে। কিন্তু এখানে কোশ্চেনে কি বলেছে? যে প্রত্যেক ছেলে কত জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। তাহলে চিত্রটা কিরকম হবে? ঠিক আছে।
তাহলে দেখো এখানে টোটাল 16টা ঘর করেছি। হয়তো ঘরগুলোর প্রত্যেকটার এরিয়া সমান না হলেও ধরে নাও এটা সমান, ঠিক আছে? তাহলে 16টা ঘর হয়েছে। 16টা ঘরের মধ্যে 3টে ঘর আমি শেড করে দিই, ঠিক আছে? তাহলে চিত্রটা এরকম দেখতে হবে। তাহলে আমাদের ক্লাস 7-এর কোষে দেখি 1.1-এর পার্ট 1 শেষ হলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।